গ্যালিলিওতে আসলে আমাদের কথা যে পরন্ত বস্তুর সূত্র যেটা বা ফ্রি ফলিং অবজেক্ট ওইটা নিয়ে কথাবার্তা বলা হয়। সো লেটস সে টি টাইম পর একটা নির্দিষ্ট পরিমাণ নিচে নেমে গেছে, কতটুকু নিচে নামলো, এইচ উচ্চতা নিচে ড্রপ করে গেল এবং তখন এটার ভেলোসিটি বা বেগ হচ্ছে ভি। তো গ্যালিলিওর দ্বিতীয় সূত্র যেটা সেটাতে বলা হচ্ছিল যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে। আর তৃতীয় সূত্র যেটা থার্ড ল, সেখানে বলা হচ্ছে এইচ ওয়াজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এটা ফার্স্ট লটা সবাই জানি যে যদি কোনো বাতাসের বাধা না থাকে আর রেজিস্ট্যান্স না থাকে তখন উপর থেকে দুইটা অবজেক্ট ফেলে দিলে সেম টাইমেই নিচে পড়বে, ঠিক আছে। ডাজন্ট ম্যাটার কত বড় কত ছোট কত ভারী অবজেক্ট হালকা অবজেক্ট সেম টাইমেই নিচে পড়বে যদি এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের বাধা না থাকে। ওকে, আচ্ছা, তো এটা ছিল গ্যালিলিওস ফর্মুলা, সুপার সিম্পল থিং। আমরা আজকে কেপলার নিয়ে কথাবার্তা শুরু করব। সো কেপলারস ল, কেপলারের সূত্র। সো কেপলার বেসিক্যালি টাইকো ব্রাহে বলে একজন বিজ্ঞানীর শিষ্য, বিজ্ঞানী না, দে ওয়ার লাইক ফিলোসফার্স। সো টাইকো ব্রাহে তারা দুইজনই হচ্ছে একসাথে রাতের বেলা গিয়ে আকাশের দিকে তাকায় থাকতো, তারা দেখতো, ঠিক আছে। মানুষজন ভাবতো যে কি না কি করতেছে, এই হচ্ছে কথা। তো টাইকো ব্রাহে কাজ শেষ না করেই মরে গেছে বেচারা, পরে কেপলার হচ্ছে কাজ শেষ করতে পারছে। তো তার আগে গ্যালিলিওকে মেরে ফেলছিল যে চার্চ মেরে ফেলছে পৃথিবী সেন্টার, এটা নিষেধ করার জন্য, ঠিক আছে, যে পৃথিবী সেন্টার না, সান হচ্ছে সেন্টারে, পৃথিবী আশেপাশে ঘুরতেছে, এটা বলার জন্য বেচারারে পরে বিষ খাওয়া মারে ফেলছে। ওকে, সো কেপলার তারপরে আসছে, কেপলার এসে তার কথাকেই সাপোর্ট করছে যে না, গ্যালিলিও ওয়াজ রাইট। অ্যান্ড কেপলারের যে প্রথম সূত্রতে তিনি বলে যে আসলে আমাদের যে কনসেপ্টটা আছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, গ্যালিলিও তো অত ডিটেলসে কিছু বলতে পারে নাই। সো ঘুরতেছে মানে মানুষজনের আইডিয়া ছিল যে ঘুরছে মানে এটা হচ্ছে বৃত্তাকার পথ, সার্কুলার প্যাথ। বাট কেপলার যেটা লক্ষ্য করলো যে না, আসলে পৃথিবী থেকে সবসময় সূর্যের যে দূরত্বটা সেটা কি থাকে না, সেম থাকে না। শীতের দিনেই দূরে চলে যায়, সূর্য ছোট দেখা যায়, ঠিক আছে। আবার গরমের দিনে হচ্ছে কাছে চলে আসে, এই জন্যই গরমের দিন যখন আসে, সামার যখন, তখন দেখবা বিশ্বের সব জায়গাতেই সামার, ঠিক আছে। হ্যাঁ, কোনো জায়গার সামার অনেক বেশি গরম, কোনো জায়গার সামারটাই হচ্ছে ধরো একটু ঠান্ডা। যেমন আমার ফ্রেন্ড যারা ইউএসএতে থাকে, ওদিন যেদিন ওদের গরম লাগে ওদিন টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যেদিন গরম লাগে ওদের সেদিন হচ্ছে টেম্পারেচার 25। তো এক এক স্টেটেও আবার ওখানে এক এক রকম, বুঝতে পারছি। সো শীতকালে যেহেতু দূরে চলে যায়, ছোট হয়ে যায়, সেখান থেকে কেপলার লক্ষ্য করলেন। তার সাথে সাথে এখন তো আমাদের আকাশ একদম নষ্ট হয়ে গেছে। তুমি গ্রামে গেলে বুঝতে পারবা যে ঢাকা শহরের আকাশ কত নষ্ট, কিচ্ছু দেখা যায় না। রাতের বেলা কোনো তারা নাই, চাঁদ কোনো রকমে আবছা আবছা দেখা যায়, বিকজ এই যে এয়ার পলিউশন, লাইট পলিউশন, ঠিক আছে, এগুলোর কারণে হচ্ছে কিচ্ছু দেখা যায় না। বাট তুমি যদি গ্রামে যাও তখন দেখবা খুব সুন্দর তারা দেখা যায়, শুধু তারা আর তারা। ওকে, সো এবার শুধু পৃথিবী না, রাদার অন্যান্য গ্রহগুলো কিন্তু তখন দেখা যায়, ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা বড় বড় যে তারাগুলো দেখতে পারি ওগুলো আসলে কি, হয়তো গ্রহ, ঠিক আছে। ওই শুক্র দেখা যায়, তারপরে স্যাটার্ন দেখা যায় অনেক সুন্দর করে, আরো বড় একটা কি যেন আছে জুপিটার দেখা যায়, ঠিক আছে। ওগুলো অনেক ব্রাইটলি জ্বলে। সো ওইগুলো দেখে তিনি হচ্ছে বললেন যে আমাদের পৃথিবী হচ্ছে আসলে একটা এলিপ্টিক্যাল প্যাথে ঘোরে, এলিপ্টিক্যাল প্যাথ বা উপবৃত্তাকার পথ। ভাই আর হচ্ছে স্টেটমেন্ট লিখতেছি না, স্টেটমেন্ট ওই যে বললাম বই প্রিন্ট হইতেছে ইনশাল্লাহ, সো ওটার মধ্যে স্টেটমেন্ট লেখা থাকবে, ক্যারি করেন ওইটা। উপবৃত্তাকার পথ বা এলিপ্টিক্যাল প্যাথে ঘুরতে থাকে। এখন এলিপস যদি পড়ে থাকো, পড়ো নাই তোমরা, মোস্ট প্রবাবলি কোনিক্স পড়ছো, পড়ো নাই। এলিপস যখন পড়বা তখন দেখবা এলিপসের সেন্টার থাকে দুইটা, এখানে একটা সেন্টার, এখানে একটা সেন্টার, আমরা বলি ফোকাস। এলিপসের জন্য সেন্টার বলে না, বলে কি ফোকাস। সো দুইটা ফোকাস থাকে। সো কেপলার বলল যে এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার একটা প্যাথে ঘোরে এবং সূর্য একটা ফোকাসে থাকে। আর ইন দ্য মিন টাইম এই যে যখন কাছাকাছি চলে আসে তখন হচ্ছে গরমের কাল, যখন দূরে চলে যায় তখন শীতকাল হয়, সারা বিশ্বেই হচ্ছে তখন ঠান্ডা থাকে, এরকম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পৃথিবী কিন্তু এরকম একটু ইনক্লাইন্ড, কত ডিগ্রি কোণে, 23.5 ডিগ্রি কোণে,
হ্যাঁ এরকম হেলানো থাকে। 23 তো অনেক অনেক বেশি অ্যাঙ্গেল না? তোমাদের ইয়াতে ছিল বিজিএস নামে একটা সাবজেক্ট ছিল অনেক ডিসগাস্টিং, ওখানে ছিল না? মানে 23 ছিল হেলানো। যেটাই হোক ঠিক আছে, হোক সমস্যা নাই। হেলানো ছিল তো। হেলানো থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে যখন দূরে চলে যায়, দেখো একটা অংশ পৃথিবীর কখনোই, যে পৃথিবী তো ঘুরতেছে এইভাবে, মানে দিন রাত তো হয় এইভাবে করে, তাহলে দেখো যে একটা অংশ কখনোই সূর্যের আলো পায় না, ঠিক আছে? যে ফিনল্যান্ড, নরওয়ে, ওইসব জায়গাগুলোতে তখন হচ্ছে দিন হয় না, রাতই থাকে সব সময়। বুঝতে পারছেন? চলেন সামনের দিকে যাই। সো প্রথম সূত্র জাস্ট এটাই বলছে। দ্বিতীয় সূত্র থেকে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে, বিকজ এখান থেকে আমাদের বুঝার জিনিসপাতি শুরু। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে সাপোজ আমি এখান থেকে এইখানে আসতেছি, কোথায়? এ পজিশন থেকে এখানে পৃথিবী ছিল এবং বি পজিশনে চলে আসলো। এ থেকে যখন বিতে আসবো এটার জন্য টাইম লাগছে, ধরে নিচ্ছি টি সময় প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? এবং এই জায়গায় আরো দুইটা পজিশন নিলাম দূরে কোথাও, লেটস সে পি থেকে কিউতে যাবে এবং এখানেও টাইম লাগলো টি। এটা বড় কেন, এটা ছোট কেন? কারণ যখন হচ্ছে কাছাকাছি থাকে ফোর্স বেশি থাকে, এফ। তাহলে ফোর্স যখন বেশি থাকে, এফ আকর্ষণ বল যখন বেশি থাকে, তখন কিন্তু ওই যে এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্র বিমুখী বল যেটা, সেটাকেও কি হতে হয়? বেশি হইতে হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স। তার মানে ভেলোসিটি বা স্পিড কি থাকে? তখন একটু বেশি থাকে। ওকে, আমরা এটা নিজেরাই হচ্ছে ইয়া দিয়েও হচ্ছে এক্সাম্পলটা দিতে পারি। কি বলে এটাকে ভাইয়া? বলো। আচ্ছা, আচ্ছা তোমাদের একটু কল্পনা করতে হবে, যেহেতু আমার কাছে কিছু পেলাম না রশি টাইপের কিছু, বাট তুমি একটু চিন্তা করে দেখো তো, যে বড় একটা রশির মধ্যে কিছু একটা বেঁধে এভাবে করে ঘুরাইতেছো, ঘুরাতে তোমার যদি আঙ্গুলের মধ্যে ওই রশিটা প্যাঁচাইতে থাকো, দেখবা যে যত ছোট হইতেছে তত হচ্ছে স্পিড বাড়তেছে, রাইট? আবার ছেড়ে দিবা, আবার আস্তে আস্তে স্লো হয়ে যাবে, আবার আঙ্গুলের মধ্যে কাছাকাছি নিয়ে আসবা প্যাঁচায়, দেখবা যে আস্তে আস্তে স্পিড কি হয়ে যাচ্ছে? বেড়ে যাইতেছে। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। দাও দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে আই উইল ট্রাই। আই নো। আরে ছিড়বে না রে ভাই, না এটা তো প্যারা করতে হবে, এটা ছিড়বে না তো। ওয়াও, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এটা স্লো না? এই যে দেখো, যত হচ্ছে হাতের কাছাকাছি চলে আসতেছে স্পিড কি হয়ে যাচ্ছে, দেখছো? কাছে যখন চলে আসছে স্পিড বাড়ছে, আবার এখানে স্পিড বেশি, দূরে যেতে যেতে কিন্তু বেশি ফোর্স দিয়ে ঘোরানো লাগে। লেটস সি ইট अगेन। ধারা দেখছেন, যখন কাছে চলে আসে তখন স্পিড কি হয়ে যায়? বেড়ে যায়। এক্স্যাক্টলি ওই ঘটনাই ঘটতেছে। আই এম জাস্ট আনওয়াইন্ডিং দিস নাও। থ্যাংক ইউ। অফ ক্লাবের সেই অলরাইট, দেখেন তাহলে কাছে যখন থাকি স্পিড বেশি, ওই সেম টাইমের মধ্যে তার মানে বেশি জায়গা ট্রাভেল করতে পারে। যখন দূরে চলে যাচ্ছি স্পিড কম, তার মানে সেম টাইমে কম জায়গা ট্রাভেল করতে পারে। কিন্তু কেপলার বলে গেছে যে হ্যাঁ, এই দিকে হয়তো বা বৃত্তচাপ, যেটা বৃত্তচাপের ইংলিশ কি? আর্ক। সো এখানের আর্কটা হয়তো বা লম্বা, এখানের আর্কটা হয়তো বা ছোট, বাট দ্য এরিয়া মাস্ট বি সেম। তার মানে এখানে যেই ক্ষেত্রফলটা উৎপন্ন করতেছে, এখানে যে ক্ষেত্রফলটা হবে আর এই দিক বরাবর যে ক্ষেত্রফলটা আমরা পাবো, এরিয়া যেটা পাবো, এরিয়া হ্যাজ টু বি সেম। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি সোয়েপ্ট এরিয়া। এই যে সুইপ করা বলে না, ওই যে ঘর মোছা টাইপের, সো এটা হচ্ছে সোয়েপ্ট এরিয়া। ঠিক আছে, সো চিন্তা করো যে এখান থেকে এখানে আসতে আসতে যেইটুকু এরিয়া কভার করলো এবং এখান থেকে ওখানে গিয়ে যতটুকু এরিয়া কভার করলো, এই দুইটা এরিয়ার পরিমাণ কি হবে? সেম। আচ্ছা, সো চলেন আমরা, এটা তো এস পয়েন্ট নাম দিলাম, আমরা ধরে নিতে পারি যে এরিয়া অফ এ
SB and এখানে area of PSQ এই দুইটা কি হবে সমান হবে সায়েন্টিফিক্যালি আমরা হচ্ছে এটা এভাবে করে বলি সায়েন্টিফিক্যালি আমরা এটাকে এভাবে বলি যে dA/dt is equals to constant তার মানে একক সময়ে যে পরিমাণ এরিয়া উৎপন্ন করবে সেটা কি হবে একটা কনস্ট্যান্ট ঠিক আছে এটা বইয়ের মধ্যে কোথাও লেখা নাই এইটা হচ্ছে যখন বড় হবেন যদি কখনো ফিজিক্স নিয়ে পড়াশোনা করা হয় তখন দেখবেন যে এইভাবে করে লিখে ওকে অলরাইট সো ফার্স্ট ল সেকেন্ড ল থেকে আমাদের তেমন কোনো ম্যাথমেটিক্যাল ইউজ নাই ঠিক আছে এইটার ম্যাথমেটিক্যাল ইউজ আছে তোমাদের লেভেলে নাই ঠিক আছে আচ্ছা পরে ফাইনালি আমরা চলে যাব থার্ড লতে গিয়ে তিনি বললেন যে অ্যাভারেজ আমরা কি করতে পারি সূর্য থেকে পৃথিবীর একটা অ্যাভারেজ ডিস্টেন্স কিন্তু বের করতে পারি আমরা বলি না 15 কোটি কিলোমিটার ওই 15 কোটি কিলোমিটার কোন জায়গাটা অ্যাভারেজ ঠিক আছে যেহেতু এলিপ্টিক্যাল তার মানে এদিকে কম ওদিকে বেশি ইটস অলওয়েজ চেঞ্জিং সো এই চেঞ্জের মধ্যে আমরা একটা অ্যাভারেজ ডিস্টেন্স কিন্তু মেজার করতে পারি বলা হচ্ছে যে এই যে পৃথিবী বা যে কোনো গ্রহ সূর্যকে পুরোটা ঘুরে আসতে যে সময় লাগে একবার সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড বা পর্যায়কাল টি আর সূর্য থেকে পৃথিবীর যেই অ্যাভারেজ ডিস্টেন্স লেটস সে এটাকে আমরা বলছি আর তো তখন বলা হয় যে টি যে সময় লাগবে পর্যায়কাল টি স্কোয়ার্ড ইজ প্রপোর্শনাল টু আর কিউব এটা সূর্য মানে সৌরজগতের জন্য অ্যাপ্লিকেবল এইটা কেপলার জাস্ট সৌরজগতের জন্য বলে গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এখান থেকে আমরা যখন দেখব যে যখন আমরা নিউটনের ল ইউজ করে নিউটনিয়ান মেকানিক্স ইউজ করেও দেখব যে আমরা ওই টাইম পিরিয়ড যখন ক্যালকুলেট করব ইট ফলোজ দ্য সেম রুল ঠিক আছে এই রুলটাই মেনে চলে তো সেখান থেকে বলা হয়েছে যে শুধুমাত্র সৌরজগৎ মানে সূর্য পৃথিবী কানেক্টেড না রাদার যে কোনো সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বলের আন্ডারে যখন চলবে সবার জন্য এটা প্রযোজ্য তার মানে সূর্য তার সাঙ্গপাঙ্গ নিয়ে যে ধরো একটা বিশাল বড় ব্ল্যাক হোলের আশেপাশে ঘুরতেছে ধরে নাও তাহলে ওইটার জন্যও যে টাইম পিরিয়ড সেটার জন্যও কি হবে সেম ঠিক আছে সো এটা যেমন সূর্য পৃথিবীর জন্য ট্রু পৃথিবী চাঁদের জন্য ট্রু ঠিক আছে পৃথিবী স্যাটেলাইটের জন্য ট্রু চাঁদের আশেপাশে অনেকগুলো স্যাটেলাইট আমরা পাঠিয়ে রেখে দিছি তাদের জন্যও কি ট্রু সবার জন্য ট্রু বুঝতে পারছি অ্যান্ড এই হচ্ছে কথা তাহলে ভাইয়াকে বলো তো আর যত বাড়বে টাইম পিরিয়ড তত কি হবে বেশি হবে ঠিক আছে আমরা একটু পরে হিসাব করব এখান থেকেই আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে কি ধরনের চেঞ্জ হয় তাহলে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব ঠিক আছে একটু লিখে ফেলি কোনটা কি আর আমরা বলছি হচ্ছে সূর্য থেকে শুড বি হ্যাঁ সূর্য থেকে গড় দূরত্ব ঠিক আছে অ্যাভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য সান সূর্য থেকে অ্যাভারেজ ডিস্টেন্স ঠিক আছে আর এখানে টি কি টি হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড পর্যায়কাল বা টাইম পিরিয়ড বেসিক্যালি এক বছরে যতটুকু সময় লাগে সেটা অর্থাৎ বার্ষিক গতি অ্যানুয়াল মোশন যেটা সেটা না সূর্যের চারদিকে টাইম পিরিয়ড আচ্ছা এখান থেকে একটা ইউজফুল ইয়াতে চলে যাই আমরা যেহেতু ইকুয়াল যদি বসাই দেই এখানে উই উইল হ্যাভ এ কনস্ট্যান্ট হিয়ার এই কনস্ট্যান্টটা কি আমরা পরে বের করব আপাতত জাস্ট এভাবে লিখে দেই এবার ধরো যে পৃথিবীর আশেপাশে পৃথিবীর পরের গ্রহটার নাম কি বলেন তো মার্স নাকি হ্যাঁ সম্ভবত মার্স তাহলে এগুলো যদি T1 R1 হয় আর মঙ্গলের জন্য আমরা যদি R2 ধরি আর T2 ধরি তখন কি লিখতে পারি বলো তো T1 স্কয়ার বাই T2 স্কয়ার ইকুয়াল টু R1 স্কয়ার বাই R1 কিউব বাই R2 কিউব ঠিক আছে এই হচ্ছে ঘটনা বাই দ্য ওয়ে আজকে সকালে আপনাদের ফিজিক্স খাতা দেওয়ার কথা কষ্ট খুশি হইলাম ঠিক আছে
অলরাইট, সো এই হচ্ছে কথা। চলেন এখান থেকে ইউজুয়ালি এমসিকিউ কোয়েশ্চেন আসে, আর ভর্তি পরীক্ষায় প্রতিবারই এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন আসে। তুমি যদি বই খোলো তাহলে দেখবা দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স ফ্রম হিয়ার, এখান থেকে কোয়েশ্চেন থাকে। তো চলেন আমরা ছোটোখাটো দুই একটা প্রবলেম সলভ করে ফেলি। কোয়েশ্চেন এখান থেকে আসে এরকম টাইপের যে পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব, পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব কত যেন 15 কোটি কিলোমিটার। ওগুলো তো তোমরা হিসাব করো, আমি তো যে সহজে লিখে দিব। 151 মিলিয়ন কিলোমিটার ধরো, এমনিই দিছে তোমার পরীক্ষার মধ্যে, ইউ হ্যাভ টু নো মিলিয়ন কিলোমিটার। আরেকটা কাকে দিব? নেপচুন দিই। নেপচুন নাই, কই চলে গেছে? প্লুটো বা কই চলে? প্লুটো আছে ভাই, দ্যাটস নট এ প্ল্যানেট, ডাজন্ট মিন যে ইট ডাজন্ট এক্সিস্ট। মানে তুমি ওরে বাদ দিয়ে দিতে পারো না, প্ল্যানেট নাও, সাব প্ল্যানেট, বাট তুমি ওর এক্সিস্টেন্স ডিনাই করতে পারো না। নো 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 নো, অ্যাস্ট্রয়েড বানাই দিস, নো, দ্যাটস সাব প্ল্যানেট। ওকে, পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব এত কিলোমিটার, পৃথিবী ও নেপচুনের গড় দূরত্ব লেখো। অ্যাভারেজ ডিস্টেন্স ইংলিশে, তুমি কি ইংলিশ ভার্সন? তাহলে ইংলিশ ভার্সন দুইজন শুধু। ওকে, নেপচুনের গড় দূরত্ব হচ্ছে 4.47 বিলিয়ন কিলোমিটার। এই যে মিলিয়নের বিলিয়নের ডিফারেন্স জানলে আমরা বুঝবো যে তার মানে সে হচ্ছে ইজ গোয়িং টু বি ফিউচার বিলিয়নিয়ার। পাওয়ার টাওয়ার দিয়ে লাভ নেই, টাকার হিসেবে বলো ভাই, বলেন। আজকে রাত কয়টা পর্যন্ত ক্লাস শেষ? তো অলরেডি শেষ। ইয়েস, আজকে ডে শিফট মর্নিং শিফট নাই, ডে শিফট আছে। ডে শিফট তো 12টা থেকে 5টা ডে শিফট হচ্ছে 2টা থেকে 5টা, মর্নিং হচ্ছে 9:30 বাজে শেষ হয়ে গেছে। 5টা বাজে আপনি চাইলে গুড ওয়ান। সুমন ভাই মজা নেই ভাই, ওয়াও। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে, নেপচুনে, হ্যাঁ তুমি তো তাকায় তাকায় হচ্ছে অন্য কারো চেহারা দেখো ভাই, তুমি তো সাইদির চেহারা দেখো। ওকে, বলেন আগে, বলো মিলিয়ন আর বিলিয়নের কাহিনী বলো। বলো মিলিয়ন কততে মিলিয়ন হয় বলো তো দেখি। 10 লাখে। ভেরি গুড, 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন। আর বিলিয়ন? বিলিয়ন কখন হয়? 1000 ওয়াট, 1000 লাখ, 1000 মিলিয়ন। 1000 মিলিয়ন, 1000 মিলিয়ন। ইয়েস, সো ইটস ইজি টু বিকাম মিলিয়নিয়ার, বাট ইটস ভেরি হার্ড টু বিকাম বিলিয়নিয়ার। কারণ 1000 মিলিয়ন, 1000 ইন্টু 10 কত হয়? 10,000। 10,000 লাখ, জাস্ট 1000 লাখ, 100 লাখও না, 1000 লাখও না, 10,000 লাখ। বুঝছেন? মানে অন্য লেভেলের গেম। ঠিক আছে, এই তো অনন্য হবে ইনশাল্লাহ। গুড, আমাকে থ্যাংক ইউ, ইনশাল্লাহ। ওকে, বয়স চলে যাইতেছে ভাই বিলিয়নিয়ার হওয়ার মতো। মানে এক্স্যাক্টলি সেটাই না, 40s গিয়ে বিলিয়নিয়ার হলে তো সেই ওল্ড স্কুলই হয়ে গেল। ঠিক আছে, না আরো আগে বিলিয়নিয়ার হইতে হবে হইলে।
ওকে ফাইন ফাইন লেখো। এবার আসো পাওয়ারের হিসেবে যাই। পাওয়ারের হিসেবে যাওয়ার দরকার নাই ভাই, ওটা তো কিসে আসে, 150 মিলিয়ন কিলোমিটার আছে, এটাকেও মিলিয়ন কিলোমিটার বানায় ফেলো, মানে 1000 দিয়ে গুণ দাও, মিলিয়ন হয়ে যাবে। এটা তো রেশিও হিসেবেই আছে, কাটাকাটি করে দিলে ডান। সো লেটস স্টার্ট সলিউশন। যোগ করতে হবে কেন? t1 স্কয়ার t2 স্কয়ার, মাই ব্যাড ঠিক আছে, মাই ব্যাড ঠিক আছে। এটা সূর্য আর নেপচুনের ডিস্টেন্স, r1 কিউব r2 কিউব, ফাইন। t1ই আমরা নেপচুনেরটা ধরে নেই, তাহলে t1 স্কয়ার, t2 হচ্ছে পৃথিবীরটা 365 ডেজ স্কয়ার্ড, ডিস্টেন্স হচ্ছে 4470 কিউব, মিলিয়ন কিলোমিটার, ঠিক আছে। এই বিলিয়ন কিলোমিটারকে 1000 দিয়ে ইন্টু 1000 দিয়ে করে আমরা হচ্ছে মিলিয়ন কিলোমিটার বানায় ফেলছি, ঠিক আছে। ওই জোরটুক জানি আর কি। এবার মিলিয়নে আবার 10 টু দি পাওয়ার কত, ওটা হিসাব করতে বেশি সময় লাগবে, সো ওইদিকে আমরা যাই নাই। আর এটা হচ্ছে 151 মিলিয়ন কিলোমিটার। ডান, ক্যালকুলেট করেন। ইয়েস, অ্যাডমিশনে আসে 58788.00 ডেজ, বুঝতে পারতেছো? আর এটা যদি 1 বসাও মানে কি বছরে পেয়ে যাবে। এটা যদি 1 বছর বসাও, এটা 1, তাহলে ওই পৃথিবীর মানে আর্থ ইয়ারে নেপচুনে কত বছর সেটা হিসাব করতে পারবে। এটা 365 দিয়ে ভাগ দাও তো দেখি, 161 বছর, ঠিক আছে। পৃথিবীর মানে নেপচুন 1 বছর হইতে হইতে তুমি জন্ম হয়ে মরেও যাবা, ঠিক আছে। তোমার বার্থডে আসবে না দাও, ওখানে ডেও কিন্তু অনেক বড়। আচ্ছা ফাইন, তাহলে এই যে এখান থেকে এই ধরনের কোয়েশ্চেন আসে, বুঝতে পারছি। এটা আসে নাই, মার্কসেরটা আসছিল, মার্কসেরটা 2-3 জায়গায় আসছে, বুয়েটে আসছে একবার, তারপরে সিকের ওয়েটে আসছে একবার, এন্ড মাঝে মাঝেই ঢাকা ইউনিভার্সিটিতে আসে। বয়স বাড়বে বাট বয়স হবে না। ইয়েস, বয়স বাড়বে, সে বৃদ্ধ হতে থাকবে, কিন্তু মানে বয়স 1 বছরও হবে না, তার আগেই মরে যাবে মানুষ যদি থাকে, ঠিক আছে। চলেন আমরা সামনে চলে যাই। এই হচ্ছে, আপু বলেন। ধারা তো আসলে নেক্সট বিলিয়নিয়ার, মুকেশ আম্বানি, ধারা আম্বানি। ওকে চলেন আমরা চলে যাই হচ্ছে নিউটনস ল। ভাইয়া বলো বলো বলো। যদি হচ্ছে ধরেন ওই যে ম্যাক্সওয়েলের একটা ছিল না, ম্যাক্সওয়েল যে যেটা আমরা ঘুরতে ঘুরতে পড়ে যায়, ঘুরতে ঘুরতে পড়ে যায় ইলেকট্রন, হ্যাঁ বুঝছি, চার্জ পার্টিকেল ঘুরতে ঘুরতে পড়ে যায়, ঠিক আছে। থাকে তো ডিসটেন্স তো 0 হয়ে গেছে। ওইটাই তো, ওটা তো ডিফারেন্ট কাহিনী। মানে ওই যে হেয়ার কামস দ্য থিং, এই যে ইউজুয়ালি সেন্ট্রাল ফোর্সের জন্য এরকমটা হওয়ার কথা ছিল, এরপরেই ম্যাক্সওয়েল আসছে। ম্যাক্সওয়েল এসে বলছে যে ভাই থামেন, চার্জ থাকলে আবার কিন্তু ছোট হইতে থাকবে, ঠিক আছে। ওকে, আর কিছু? ওরা কি করে, কি করেন? ক্যালকুলেটর না মোবাইল? অ্যান্সার মিলতেছে না, কত আসছে? মিলছে, ওকে গুড। আচ্ছা দেখেন, সো নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে চলে যাই। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি জিনিস আমরা জানি, আগেও এটা পড়ে আসছি। আর এইটার সাথে রিলেশনশিপ আছে এক জায়গায়, কেপলারের সাথে নিউটনের রিলেশনশিপ আছে এক জায়গায়, আমরা পরে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, মানে বই যদি খোলো তাহলে দেখবা কেপলারের পরেই বা নিউটনের পরে হচ্ছে এদের রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলা আছে। আমরা এগুলো এখন পড়বো না, আমরা এগুলো যখন স্যাটেলাইট মোশন পড়বো তখন হচ্ছে বলে দিব যে এই যে দেখো এই জায়গায় মিলে গেছে নিউটনের টারিয়ারটা, ঠিক আছে। অলরাইট, সো নিউটনের কাহিনী কি, একদিন আপেল গাছের নিচে বসেছিল, ইউ নো দ্য স্টোরি, ঠিক আছে। তো আপেল গাছের নিচে বসে থেকে হঠাৎ করে আপেল পড়লো, আর তখন মনে হইলো যে ওয়েট, দুইটা ভর যদি থাকে পাশাপাশি তাহলে একটা আর একটাকে কি করে, অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব যদি কত হয়, আর হয়, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা এইভাবে কাজ করে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু m1 m2 আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স স্কোয়ার্ড। তো উনি এইটুকু বলেই শেষ করে ফেলছিল। তারপরে অন্য একজন বিজ্ঞানী, হেনরি ক্যাভেন্ডিশ মোস্ট প্রবাবলি, অথবা অন্য কোনো একজন বিজ্ঞানী, তিনি এসে হচ্ছে জি এর আইডিয়া দেয়, ঠিক আছে। জি, তো জি মাপলো কিভাবে,
তিনি দুইটা স্ফেয়ার নিছে বা বল নিছে, দুইটা স্ফেয়ার নিয়ে তারপরে তাদের মধ্যে টর্শনাল ফোর্স বের করছে। ইটস অলমোস্ট লাইক দিস। ধরেন এখানে একটা ম্যাস আছে, এখানে একটা ম্যাস আছে, লেটস সে এগুলো হচ্ছে স্মল m1, ঠিক আছে? এগুলো রিজিড, ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড। ওকে, আর উপর থেকে রশি দিয়ে আরেকটা জিনিস হচ্ছে ঝুলাই দিছে, আরেকটা রড হচ্ছে তিনি ঝুলাই দিল এবং এটার মধ্যে হচ্ছে যেরকম করে ম্যাস কানেক্ট করা আছে, এটা হচ্ছে m2। ওকে, এবং এটা কি করতে পারে, এটা আবার রোটেট করতে পারে, মানে ফ্রি টু মুভ। সো একটু চিন্তা করে দেখো, আমরা যদি কোনো একটা খুব সফিস্টিকেটেড জায়গায় রাখলাম, এয়ার রেজিস্ট্যান্স যা আছে সব কিছু আমরা রিমুভ করে দিলাম, গ্র্যাভিটি তো থাকবেই। বলো, m1 হচ্ছে ব্যাপারটা, পুরো জিনিসটা হচ্ছে এমন, এই যে একটা ফিক্স করে রেখে দিছো, ঠিক আছে, আর একটা সেম জিনিসই ধরো এই যে এরকম করে ঝুলায় রাখছো, ঠিক আছে? এই যে ধরো এইটা একটা ফিক্সড, ওকে, সো একটা ফিক্সড আরেকটা রোটেট করতে পারে, এরকম টাইপের, বুঝতে পারছি? তো ধরো ফিক্সডটা নিচে রাখলাম, রোটেট করবে যেটা সেটা উপর থেকে দিলাম এই যেভাবে করে, তখন কি করবে, এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, আবার এখানে একটা বল, এখানে একটা বল, দ্যাট ইজ m1 m2, এখানেও সেম m1 m2। তাহলে কি করবে, m1 এর m2 কি করবে, একটা আকর্ষণ করবে, এদিকেও অ্যাট্রাক্ট করতেছে, ওইদিকেও অ্যাট্রাক্ট করতেছে। সো আমরা এটাকে বলি হচ্ছে, বড় হলে পড়বা, কাপল বলে একটা জিনিস আছে, কাপল বা টর্ক, অলমোস্ট ওয়ার্কস লাইক সেম ওয়ে। তাহলে কাহিনী হচ্ছে যে এই দুইটা কি করবে বলো তো, একটা আকর্ষণ করে ঘুরে যাবে না? ওকে, এই কতটুকু রোটেট করলো এইটা আবার মেজার করার জন্য উপরে কি করলেন তিনি, খুব ক্লেভারলি একটা মিরর ইউজ করছে। মানে এটা রোটেশন কিন্তু খুব কম হবে। আমরা জানি যে আমাদের চারটা ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে, চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল কোনটা? মহাকর্ষ বল। তার মানে ওই যে আমরা পৃথিবীর ওজন এই 1 কেজি 2 কেজি দিয়ে এইটা ক্যালকুলেট করা অনেক বেশি কঠিন, ঠিক আছে, অনেক বেশি কঠিন। সো এইটা হিসাব করার জন্য অনেক সফিস্টিকেটেড হিসাব নিকাশ দরকার, মেশিন দরকার। সো তিনি উপরে হচ্ছে এরকম একটা মিরর কানেক্ট করলো, আর ওই মিরর দিয়ে অনেক দূর থেকে একটা লেজার লাইট হচ্ছে মিররের উপরে ফেললো। দেখছো কি চমৎকার একটা টেকনিক। কি হয়েছে এতে, এই জিনিস যদি ঘোরে, রিফ্লেক্টেড রে যেটা সেটা অনেক দূরে সরে যাবে। মানে এখানে যেটা স্মল অ্যাঙ্গেল, অনেক দূরে যখন চলে যাবে তখন সেটা কি অনেক বড় অ্যাঙ্গেল। সো বলা হয় যে ইট ওয়াজ মোর দেন 5 কিলোমিটার লং, সো দ্যাট অ্যাঙ্গেলটা মাপা যায়। বুঝতে পারতেছেন? এইভাবে এরকম করে একটা যন্ত্র ডিজাইন করে দেন এই যে m1 কত, m2 কত, m1 কত, m2 কত, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত হিসাব করে, আর এই যে টর্শনাল ফোর্স থেকে ফোর্স ক্যালকুলেট করে জি এর ভ্যালু বের করছে। ওই 1 মিটার যে এক্স্যাক্টলি রাখতে হবে নট নেসেসারিলি দ্যাট, ভাগ করে দিলেই তো 1 হয়ে যাইতেছে সব, ঠিক আছে? সো টেকনিক্যালি বা আমরা যখন ডেফিনেশন দেই, ডেফিনেশন ওয়াইজ জি কি, জি হচ্ছে এফ কার জন্য, এফ ফর 1 মিটার স্কোয়ার ডিস্টেন্সে রাখবো ফর 1 কেজি অ্যান্ড 1 কেজি ম্যাস, ঠিক আছে? ওটা হচ্ছে বাই ডেফিনেশন। কিন্তু তোমার তো ক্যালকুলেশন করার জন্য তো দরকার নেই, তুমি যে যেই ফোর্স আসবে, যেই ম্যাস আসবে ভাগ করে দিলে আলটিমেটলি ইট রিমেইনস সেম। এইভাবে হচ্ছে জি এর ভ্যালু ডিফাইন করা হয়েছে। জি এর ভ্যালু কত, 6.67 ইন্টু 10⁻⁻11। ইউনিট মনে রাখতে হয় নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা, অ্যান্ড রিসেন্টলি ইউনিট, এটা আগে কখনোই আসে না, এবার কনস্ট্যান্টের ডাইমেনশন জিজ্ঞেস করে, ঠিক আছে? কনস্ট্যান্টের মাত্রা কি, তাহলে একটু মাত্রাটা ক্যালকুলেট করে ফেলতে চাই। নিউটন মানে হচ্ছে ml T⁻², কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপর আছে আবার মিটার স্কোয়ার মানে L স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে m⁻²। তাহলে ভাইয়াকে বলেন তো মাত্রা কত দাঁড়ায় এটার? m⁻1 L³ T⁻², yes, this is it, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, L³ m⁻1 T⁻²। মনে থাকবে?
আচ্ছা মনে না থাকলে উই ক্যান ক্যালকুলেট দ্যাট। ভাইয়া বলে ওইটা বুঝতে তখন তো যে মিররটা ছিল ওটা ইয়েস তখন ওরা কি মানে এইটাই ক্যালকুলেট হচ্ছে কতটুকু ইয়েস কতটুকু রোটেশনের জন্য কতটুকু ফোর্স কাজ করে, ঠিক আছে? এটা তো আর্থের রেসপেক্টে করছে, তার মানে জি তো ওয়েল এভরিথিং ওয়াজ আন্ডার আর্থ, তাহলে তো সবকিছুই আর্থের ইয়ার মধ্যেই ছিল, তাই না? তাহলে তো জি এর ভ্যালু এরর আসে। আবার বলি, ধরো M1 M2 এখানে ওরা দুইজন যেমন আর্থের ইয়াতে আছে, ওরাও আর্থের ইনফ্লুয়েন্সের নিচেই আছে, সবকিছুই আন্ডার আর্থস ইনফ্লুয়েন্স, বুঝতে পারছেন? তাহলে কি এরর থাকবে না কোনো? এরর থাকবে না তো বলে নাই, ঠিক আছে, বাট কথা হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে তারপরে টেস্ট করছে, তারপরে হচ্ছে দেখছে যে হ্যাঁ ঠিক আছে, ক্যান বি ওকে। আর এটা ইউনিভার্সাল বলছি বিকজ এটা কোথাওই চেঞ্জ হয় না, ঠিক আছে, এই মহাবিশ্বের যে কোনো জায়গাতে ইট রিমেইন সেম। তুমি ধরো একদম ইয়াতে চলে গেছো, ব্ল্যাক হোলের ভিতরে চলে গেছো, তাও হচ্ছে ধরো জি রিমেইন সেম, ওকে। আচ্ছা ফাইন, এখান থেকে ম্যাথ আসে খুব সহজ, সিম্পল ম্যাথ আসে। ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে এই এত কেজি ডিস্টেন্সে রাখলাম, ফোর্স কত। আচ্ছা ফাইন, আমরা ওই সহজ ম্যাথ করতেছি না, রাদার আমরা হচ্ছে একটু কমপ্লিকেটেড ম্যাথগুলোর দিকে যাই। ভাইয়া বলেন। ইয়েস, টর্শনাল ফোর্স থেকে লিনিয়ার ফোর্স ক্যালকুলেট করছি, ইয়েস। ওইটা মানে এখান থেকে যেগুলো পাবো এগুলো তো টর্শনাল হিসাব নিকাশ, বাট টর্শনাল থেকে তো লিনিয়ার ক্যালকুলেট করাই যায়। এই যে এখানের তুমি ডিস্টেন্স জানো, সো ইফ ইউ নো দ্য টর্ক অন দিস রড, তাহলে ফোর্স কত ক্যালকুলেট করা খুব বেশি প্যারার কিছু না। যাই হোক, আমরা ওইদিকে না যাই ভাই, ঠিক আছে, আমরা আমাদের কাজের জিনিসপাতিতে আসি। ধরেন এবার চলো একটু মজার একটা প্রবলেম সলভ করে ফেলি। এইরকম একটা জিনিস আছে, এটা 10 কেজি একটা বস্তু ধরে নাও, এবং এটার সেন্টার থেকে কিছুটা দূরত্বে 10 মিটার 20 মিটার দূরত্ব ধরে নাও, 20 মিটার দূরত্ব, 10 কেজি অনেক কম হয়ে যায় বুঝছো, গ্র্যাভিটির জন্য কিছুই না, ধরো 10 টন, ঠিক আছে। আর 10 টন অবজেক্ট 20 মিটার দূরত্বে, আরেকটা হচ্ছে 30 টন অবজেক্ট আছে 20 মিটার দূরত্বে, ঠিক আছে। আর তাদের ঠিক সেন্টার পয়েন্ট থেকে কিছুটা উপরে, কত উপরে দিব, 10 মিটার ডিস্টেন্সে দাও, এই জায়গায় আরেকটা 5 টন অবজেক্ট আছে। কোয়েশ্চেন হচ্ছে 5 টন অবজেক্টের উপর টোটাল ফোর্স কত, ঠিক আছে। টোটাল ফোর্স অন 5 টন অবজেক্ট। ইউজুয়ালি এই চ্যাপ্টার থেকে, আমি এখনই বলবো না কোন টপিক, বাট এই চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি একটা টপিক থেকেই সিকিউ আসে। ওকে, হাউ ডু ইউ নো? ঠিক আছে, ইট ওয়াজ সাপোজ টু বি এ সিক্রেট। আচ্ছা যাই হোক, সো ইয়েস এক্স্যাক্টলি তোমার স্যাটেলাইট আর এসকেপ ভেলোসিটি থেকেই সিকিউ আসে। ইভেন তোমার সামনে যে পরীক্ষা দিবে প্রিটেস্ট, সেখানেও ওইগুলোই আসবে এবং বোর্ডেও ওইগুলোই আসে। যদি ওইগুলো না আসে তখন এই যেগুলো আসে, ঠিক আছে। তার মানে ওগুলো আসার চান্স হলো ধরো 70%, বাকি 30% চান্সের মধ্যে ধরো একদম 29% হচ্ছে এই যে এই টাইপের প্রবলেম, ইদার ফোর্স থেকে আসবে আর না হয় হচ্ছে ফিল্ড থেকে আসবে, যেগুলো তোমরা পড়ে আসছো কোথায়, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, মনে আছে? স্ট্যাটিক পড়ছো না? ওখানে চার্জ রেখে দিতাম এইরকম 3 জায়গায়, তারপরে বের করা লাগতো ভেক্টর দিয়ে, আগে ফোর্স ক্যালকুলেট করে তারপরে ভেক্টর দিয়ে হিসাব নিকাশ। এখানেও সেম, ঠিক আছে। সো লেটস স্টার্ট। তাহলে আমার প্রথম কাজ হবে যে 10 টন আর 5 টনের মধ্যে ফোর্স কত এইটা ক্যালকুলেট করা। লেটস কল দেম F1, আর এখানে একটা ফোর্স আছে, লেটস কল ইট F2। F1 আর F2 ক্যালকুলেট করব, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হিসাব করতে পারবো, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তারপরে হচ্ছে আমরা ইদার কি বলবো রেজাল্টেন্ট করে অথবা কি করে যে কম্পোনেন্ট দিয়ে হিসাব করবো। আচ্ছা আগে F1 F2 হিসাব করি, তারপরে পার্টটাতে যাই। আগে আমাকে একটু বলো যে এই যে ফোর্সের ডিরেকশনগুলো এদিকে কেন দিলাম? সব সময় আমার গ্র্যাভিটেশনাল ফোর্স সব সময় কি আকর্ষণধর্মী, ঠিক আছে, অ্যাট্রাকটিভ ফোর্স। আর অ্যাট্রাকটিভ ফোর্সটা দুইজনের দিকেই, যদিও দুইজনের দিকেই কাজ করে, বাট এটা খুবই স্বাভাবিক যে বড় ভর যেটা সেটাই কি করবে, ছোট ভরটাকে টানবে, কারণ বড় মাস যেটা সেটার ইনার্শিয়া বেশি, সেটাকে সরাইতে পারি না। আদারওয়াইজ কি হতো জানো, আমি যদি লাফ দিতাম বা ধরো আমরা সবাই মিলে লাফ দিলাম, তখন পৃথিবী আমাদের দিকে হচ্ছে চলে আসতো, বুঝছো, কারণ আমরাও তো টানতেছি পৃথিবীকে, ঠিক আছে।
বলেন দুইটা ডিফারেন্স ফোর্স হয় না কেন? এটা হোমওয়ার্ক লিখে নিয়ে আসবা। রাইট অ্যান এসে যে গ্র্যাভিটেশনাল ফোর্স দুইটা অবজেক্টের জন্য ডিফারেন্ট কেন হয় না, লিখো। অ্যান্ড ডোন্ট ইউজ চ্যাট জিপিটি। চলেন সামনের দিকে যাই। সো 5 টন 10 টনের মধ্যে F1, 5 টন 30 টনের মধ্যে F2 ক্যালকুলেট করে ফেলা সহজ। F1 হবে M1 M2 বাই R1 স্কয়ার, R স্কয়ারই লিখতে পারি কারণ যেহেতু ডিস্টেন্স সেম মনে হচ্ছে জি। আচ্ছা আর কোনটা? দিস। আর হিসাব করতে পারবো আমরা রুট ওভার 20 স্কয়ার, থ্যাংক ইউ, 20 স্কয়ার প্লাস 10 স্কয়ার কত আসে? ইয়া দিস ও ও ও মাই ব্যাড সরি, 20 এর অর্ধেক করতে হবে। সো এখান থেকে এতটুকু হচ্ছে কত আবার? 10, থ্যাংক ইউ 10। সো এখানে 10 রুট 2, বুঝছি না সবাই? আচ্ছা এত, এটা হচ্ছে মিটারেই, ভেরি গুড। আর তার সাথে M1 ধরে নিচ্ছি 10 টনস, সো মানে হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি বা 10 টু দি পাওয়ার 4 ডাইরেক্ট লিখতে পারি। আর জি এর ভ্যালু আমরা জানি, M2 যেটা সেটা হচ্ছে 5 টন, মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি। ওকে, M3টাও লিখে ফেললি তাহলে। M3 হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি। 30 টন তো, তাহলে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ওকে, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এইদিকে হচ্ছে 10 into 10 to the power 3 times this 5 into 10 to the power 3 divided by this 10 root 2 squared. So F1 calculate করে ফেলা যাবে 67 into 10 inverse 5 Newton. Good. Similarly F2 calculate করব G M2 M3 M2 M3 এই দুইটা, ঠিক আছে? ডিস্টেন্স রিমেইন সেম কারণ এটাও 10 এটাও 10, মিডল পয়েন্ট যেহেতু বলে দিয়েছে। গুড, দ্যাট ইজ আর স্কয়ার। তাহলে মান বসাবো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 টাইমস দিস কত আসে 23। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 টাইমস 3 into 10 to the power 4 divided by distance square 10 root 2 square কত আসবে? Again 5 or 4? 5 কে জানি বলছে 4 ভাই, এই যে ওকে ফাইন, ঠিক আছে। বাংলা একটা কথা আছে কি জানি বলে 10 ইয়েস 10 কি জানি 10 চক্রে ভগবান ভূত। হ্যাঁ মানে 10 জন মিলে কথা বললে ভগবানও ভূত হয়ে যায়, এরকম টাইপের কিছু একটা। বুঝতে পেরেছি কি ভাইয়ারা? F1 ক্যালকুলেট করলাম, F2 ক্যালকুলেট করলাম। এখন আমার কাছে দুইটা অপশন আছে। এক, আমি এই কমপ্লিট এই পুরা কোনটা ক্যালকুলেট করে, এইটা তো থেটা ভাইয়ারা বুঝছি, কারো কোনো কোয়েশ্চেন আছে না? ওকে, তাহলে এই পুরা কোণ যদি থেটা ধরে নেই, পুরাটা থেটা ধরে নিয়ে টোটাল ফোর্স ক্যালকুলেট করতে পারি পি কিউ হিসাব করে। এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos থেটা, মনে পড়ে এই ফর্মুলা? ভেক্টর রেজাল্টেন্ট, এটা করতে পারি। অথবা আমাদের কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কম্পোনেন্ট নিতে পারি। কম্পোনেন্ট নিলে আবার একটা অ্যাঙ্গেল দরকার আমার, ঠিক আছে? সো লেটস সি কম্পোনেন্ট কিভাবে নিব। আচ্ছা, তাহলে এইটা 10, এইটাও কত 10, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে ফেলি থেটা ধরে, ঠিক আছে? 45 না 10 তো, এইটা ভূমি এটা লম্ব, বেস আর হাইপোটেনাস, তাহলে 10 থেটা। আচ্ছা লিখেই দে, tan থেটা সমান এই যেরকম 10/10, ঠিক আছে? তাহলে থেটা কত হবে 45 ডিগ্রি। ফাইন, এখানে F2 এর দুইটা কম্পোনেন্ট, একটা কাজ করবে নিচে, একটা কাজ করবে ডান দিকে। নিচে যেইটা কাজ করবে এটাকে ধরছি F2 cos থেটা,
যার সাথে থেটা থাকে সেটা কস। আচ্ছা, আবার সিমিলারলি এই পাশের অ্যাঙ্গেলটাও কিন্তু সেম, এটা 10, এটাও কত 10, তাহলে এটাও থেটা 45 ডিগ্রি। F1 এর দুইটা কম্পোনেন্ট নিলে একটা কাজ করলো এইদিকে, আরেকটা কাজ করলো ঠিক নিচে, এইটাকে আমরা বললাম F1 cos থেটা। এবং যেহেতু F1 cos থেটা আর F2 cos থেটা একই দিকে কাজ করতেছে, তাহলে আমরা জাস্ট প্লাস করে দিব। তাহলে আমরা বলতে পারি যে রেজাল্টেন্ট ফোর্স না, নিচের দিকের ফোর্স অ্যাকচুয়ালি, যে ওয়াই বরাবর বা নিচের দিকে যে ডাউনওয়ার্ড ফোর্স টোটাল, সেটা হচ্ছে F1 cos থেটা প্লাস F2 cos থেটা। ঠিক আছে, কাউকে ডাকে? ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে কথা, বুঝতে পারছি? যদি দুইটা সমান সমান হতো তখন আমরা বলতে পারতাম যে এইখানের F2 আর F1 ক্যান্সেল আউট করে দিচ্ছে, বাট এই যে গ্রিন কালার আর এই ব্লু কালার কিন্তু ক্যান্সেল আউট করছে না। সো আরো কাহিনী আছে, কাহিনী হচ্ছে আবার আমাকে fx কে, আচ্ছা এত কাহিনী না করে আসলে রেজাল্টে ডিরেক্ট বের করে ফেলা ভালো। ঠিক আছে, এটা ডিরেক্ট বের করা ভালো আসলেই। মানে এখানে যেটা করতে হবে একটু বলে দিই, লিখেই যখন ফেলছি, সো এখানে আবার মাইনাস করা লাগবে, যে বড় কোনটা আসছে, 5 এরটা বড়, মানে 2 এরটা, তাহলে F2 cos থেটা মাইনাস F1 cos থেটা। এরপর আবার কষ্ট ভাই, fx স্কয়ার fy স্কয়ার করে তারপর রেজাল্টেন্ট বের করে দিতে হবে, বুঝছি? দরকার নাই, উই গো দিস ওয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, আই ওয়াজ চেকিং ইউ গাইজ, যে হ্যাঁ তোমরা মনোযোগ দিচ্ছ কিনা। গুড গুড, ভেরি গুড। সো এফ এটা ভালো, থেটা কত, এখানের থেটা কত, 90, তাই না? গুড, এই 90 বসায় দিবা, বের করে দিবা, শেষ, ঝামেলা শেষ, বুঝছেন? ওকে, আচ্ছা কাজ করি, আমাদের যেহেতু হচ্ছে বই আসতে দেরি হইতেছে, মানে এই লোকটা এত পাবলিশার, ইয়েস, এ দেখো ওনার আমি প্রতিদিন গাইডলাইন ভয়েস দিয়ে দিই, উনি কোনো কিছুই কোনো ইয়াই